আসসালামু আলাইকুম, স্বাগত সকলকে। ২১শে ফেব্রুয়ারি ২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে আলাপ করে থাকি, বিভিন্ন বিশেষজ্ঞের মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দেবার চেষ্টা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, সেটি হচ্ছে পেটে ব্যথায় সার্জারি বা শল্য চিকিৎসা। আমরা কম বেশি সকলেই পেটে ব্যথায় অনেক সময় ভুগে থাকি, কিন্তু পেট ব্যথা, খুব তীব্র পেট ব্যথা, অল্প বিস্তর পেট ব্যথা অনেক সময় সার্জারি বা শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেই বিষয়গুলি কি এবং তাৎক্ষণিকভাবে তখন কি করতে হয়, কখন আমাদের হাসপাতালে যেতে হয়, কিভাবে আমাদের ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা জানবো। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে রয়েছেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। জি, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাইছি সেটি হচ্ছে মূলত পেট ব্যথা। পেট ব্যথা আসলে কি কি ধরনের হতে পারে বা কি কি কারণে আমাদের পেট ব্যথা হতে পারে, সেই বিষয়টি আপনি প্রথমে একটু বলবেন। আপনি শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আসলে আজকে ভাষার মাসে কথা বলছি। আমরা এই ভাষার মাসে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানালে সেটা জাতির প্রতি অকৃতজ্ঞতাই হবে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে আমি আপনার অনুষ্ঠানের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। উত্তরের মধ্য দিয়ে আমি আমাদের সাধারণ সমস্যাগুলোকে সমাধানের পথ দেখানোর চেষ্টা করব। জি, ধন্যবাদ। বলুন। পেটে ব্যথা আসলে নানাবিধ কারণে হয়। আমাদের জীবদ্দশায় পেটে ব্যথায় ভোগেনি এমন কেউ থাকে না। সে ছোটোবেলা থেকে আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা নানাবিধ কারণে কিন্তু পেটে ব্যথায় ভুগি। পেটে ব্যথা কখনো খুব সাধারণ যেমন হয়, আবার খুব তীব্র আকারও হয়। কখনো দেখা যায় পেটে ব্যথাকে অবহেলা করে অনায়াসে আমরা জীবনযাপন করে যাচ্ছি, কখনো বা এতটাই তীব্র হয় যে আমাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়। তো আসলে সেই হিসেবে কারণগুলোকে যদি বলতে যাই তাহলে অনেক কারণ ভিতরে চলে আসে। যেমন ধরুন, আমরা যখন কখনো বলি গ্যাস্ট্রিক বলি, সাধারণ ভাষায় যেটা বলে গ্যাস্ট্রিক অ্যাসিড, আসলে দেখা যায় আমাদের পাকস্থলীতে অম্লরসের কারণে বা বিপাকজনিত সমস্যার কারণে যখন এটা আলসারের মতো তৈরি হয় বা আলসারের প্রাথমিক অবস্থায় থাকে, তখন তীব্র ব্যথা হতে পারে, খাবারের জন্য ব্যথা হতে পারে। আমরা অনেক সময় সেটার জন্য লম্বা সময় আমরা বিভিন্ন রকম ওষুধও খাই। আবার দেখা যায় কারো সাধারণ খাওয়াতে যদি হজমি সমস্যা হয়, তাতে যদি কোনো ইনফেকশন হয়, এই কারণে কিন্তু মানুষের পেটে ব্যথা করতে পারে। এবং বেশিরভাগ ব্যথায় দেখা যায় কি, যেগুলোর জন্য আসলে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে না, বরং আরও বেশ কিছু কারণ আছে যেগুলোর জন্য সত্যি অবহেলা করলে, শল্য চিকিৎসকের কাছে যেতে দেরি করলে জীবনহানির মতো বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। আমাদের সেগুলোর দিকে নজর রাখার প্রয়োজনে আসলে অন্যান্য কারণগুলো সম্বন্ধে একটু জানার প্রয়োজন। জি, মূলত আমরা সেই কারণগুলোই জানতে চাচ্ছি যে কোন কোন পেট ব্যথার জনিত কারণে আসলে অপারেশন করবার প্রয়োজন হতে পারে, যাতে করে আমরা মিস না করি বা আমরা যাতে দ্রুত চিকিৎসকের কাছে যেতে পারি। অপারেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় পেট ব্যথার ক্ষেত্রে? আমাদের যেই কারণগুলোতে কমনলি আমাদের যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসেন পেট ব্যথা যারা অপারেশন করার প্রয়োজন পড়ে, প্রধান একটা কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এটার খুব কমন কারণ আমাদের সার্জারি বিভাগের দিক থেকে। জি, এটা ছাড়াও আরও আছে, যেমন আমরা শুনি প্রায় সময় শুধু পিত্তথলিতে পাথর হলো, পিত্তনালীতে পাথর হয়ে যায়, অথবা প্যানক্রিজে প্রদাহ হলো। তারপরে আরও অনেক কারণে আছে, যেমন ধরেন অনেক সময় আমাদের নাড়িতে প্যাচ লেগে যায়। জি, ও সাদা ভাষায় বলে প্যাচ লেগে যায়, আসলে আমাদের ভাষায়, ডাক্তারি ভাষায় বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা প্রায় সময় বিভিন্ন শরীরে ব্যথা হলে না বুঝে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে শক্তিশালী ব্যথা ওষুধ খেয়ে ফেললাম, যার আগে থেকে দেখা গেল যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা আলসারের প্রবলেম আছে, তার দেখা গেল যে পাকস্থলীটা ছিদ্র হয়ে গেল, অথবা ডিউডেনামটা ফুটো হয়ে গেল, যেটাকে সাধারণ মানুষ হয়তো ডিউডেনাম স্টোমাক নাও বুঝতে পারেন, তারা হয়তো বুঝবেন যে আমরা বলে থাকি যে নাড়িটা ফুটো হয়ে গেছে। এটা একটা মারাত্মক কন্ডিশন। জি, দেখা যায় যে সেই জন্য আপনাকে দ্রুততম সময়ের ভিতরে নিকটবর্তী হাসপাতালে যেতে হবে, অথবা একজন সার্জনের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে। এটা ছাড়াও শুধু যে সার্জিক্যাল কজের কারণে তীব্র ব্যথা হয় ব্যাপারটা তা না। যেমন গাইনোকোলজিক্যাল অনেক কাজও থাকে যেগুলো কারণে তীব্র পেট ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ওভারিন যে সিস্ট থাকে সেটা যদি পেঁচিয়ে যায়, আমরা বলি টর্শন ওভারি,
অথবা দেখা গেল যে ওখানে সিস্ট রাপচার হলো। পেট ব্যথার ধরনকে যদি আমরা এখন একটু আলাদাভাবে করতে চাই, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা পারফোরেশন অবস্ট্রাকশন এগুলির ব্যথা বা মানুষ কখন আসলে চিকিৎসকের কাছে যেতে উদ্যত হবেন বা হাসপাতালে যেতেই হবে? আসলে পেট ব্যথায় যিনি ভোগেন উনি বুঝতে পারেন যে তার কষ্টটা কতখানি। যেই ব্যথাগুলোকে আমরা সহজে অবহেলা করতে পারি, অবজ্ঞা করতে পারি বা করে থাকি, দেখা যায় আমাদের সামান্য গ্যাসে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে না গ্যাসের চাপ হচ্ছে, পেটে ফেপে ফেপে উঠছে, আমরা বাজার থেকে একটা দুটো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফেলি, মনে হচ্ছে ভালো হয়ে আছি। কিন্তু যেই রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন হবে তার ব্যথা আসলে এগুলো তো ভালো হবার নয়। যখন এই ধরনের কোনো লক্ষণ থাকবে যে আপনার ব্যথা ওষুধ দিয়ে ব্যথা কমছে না বা না বুঝে ব্যথা ওষুধ খাওয়া ঠিকও হচ্ছে না বা কাছাকাছি চিকিৎসক নাই, পরামর্শ পাচ্ছেন না, আপনি কোনো দূরবর্তী কোনো এলাকায় আছেন, সাহায্য পাচ্ছেন না, সেই ধরনের ক্ষেত্রে আপনি সাময়িক উপশমের জন্য কিছু ওষুধ খেলেন বটে, যখন ব্যথা কম উপশম হবে না তখনই আপনাকে হাসপাতালে যেতে হবে। তার ভিতরেও আমাদের যে কারণ কিছু বললাম, আমরা অনেক কারণই হতে পারে, যে কারণগুলো কমন সেই কারণগুলোর প্রত্যেকটার আবার কিছু নিজস্ব ধরন আছে। ধরন আছে যেমন পেটে ব্যথা হচ্ছে বটে, এখন পেটে ব্যথাটা যেমন একটা অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, আমরা বুঝতে পারি যে আমাদের নাভির আশেপাশে কোথাও ব্যথা শুরু হলো, কেমন অস্বস্তিকর একটা ব্যথা শুরু হলো, পরে একটা সময় সে খেয়াল করবেন, রোগী খেয়াল করবেন যে তার পেটের ডান পাশে ব্যথাটা যেন ডান পাশে সরে গেছে, ডান পাশে ডান পাশে তলপেটের ডান পাশের দিকে যেন সরে আছে এবং ব্যথাটা যেন এখন আগের জায়গায় নাই, অন্য জায়গায় চলে আসছে। তার সাথে সে কিছুটা বমি বমি ভাব এবং কিছুটা জ্বর ভাব থাকতে পারে তার, এবং ব্যথাটা ক্রমান্বয়ে বাড়ার দিকেই বাড়তেই থাকে। তারপরে সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডক্টররা, সার্জনরা কিছু ক্লিনিক্যাল সাইন দেখে আমরা কিন্তু বলে দিই যে হ্যাঁ ওনার এটা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে। কিন্তু এই লক্ষণটা আবার দেখা যাবে যার পিত্তনালীতে আছে, পিত্তথলিতে বা পিত্তনালীতে যার ব্যথা আছে, তার লক্ষণটা কিন্তু পেটে ব্যথা তার আছে, কিন্তু তার লক্ষণটা আবার এর সাথে মিলবে না। তখন তার ক্ষেত্রে কী হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে তার হয়তো কিছু ডিসপেপটিক সিমটম, কিছু খাওয়া হজম হতে চায় না, একটু ভারী খাবার খেলে বা তৈলাক্ত খাবার খেলে, অথবা দেখা গেল যে একটু পোলাও বিরিয়ানি খেলাম বা একটু ভালো খাবার খেলাম, ওই সমস্ত খাবার খেলেই দেখা যায় পেটে আমার কেমন যেন ব্যথা করে, বিশেষ করে পেটের ডান পাশে উপরের দিকে আমার ব্যথা করতে শুরু করে। এই ব্যথাটা কখনো কখনো দেখা যায় তীব্র আকার ধারণ করলে ইভেন তারা কাঁধেও তার মনে হচ্ছে ব্যথা হচ্ছে, এরকম হতে পারে। তো এই ধরনের লক্ষণ যাদের থাকে, সাধারণত তাদের পিত্তথলিতে বা পিত্তনালীতে পাথর থাকলে এই লক্ষণগুলো দেখা যায়। তো কারো আবার দেখা যাবে যে এর সাথে তার যথারীতি বমি এবং জ্বর ভাব এটা থাকবে, কারো আবার জন্ডিস নিয়ে এসে আসবে। তার মানে হচ্ছে যে আসলে প্রত্যেকটা রোগের একটা নিজস্বতা আছে, তার নিজস্ব একটা লক্ষণ আছে। সেই লক্ষণগুলো আসলে বিবেচনা করা, বিশ্লেষণ করার ক্ষমতাটা আসলে চিকিৎসকের কাছেই আছে, উনি যেহেতু পড়াশোনা করেন। সুতরাং অনেক সময় অবহেলা করলে সেটা আসলে খুব বিপজ্জনক পরিস্থিতি চলে যায়। যেটা অল্পতেই হয়তো চিকিৎসা ভালো হয়ে যেতে পারতো, সেটা হয়তো আরও জটিল আকার ধারণ করে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই যখন দেখা যাবে যে না, আমি আসলে সহজে ভালো হওয়ার নই বা মনে হচ্ছে যেন ভালো হচ্ছি না, দ্রুততম সময় কাছাকাছি না করে বা কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনি ব্যথার ধরন অনুযায়ী বিভিন্ন রোগের কারণগুলো উল্লেখ করেছেন, সেটি অবশ্যই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কোন কারণে ব্যথা হচ্ছে। আপনারা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করবার কোনো প্রয়োজন বোধ করেন কিনা সেই ক্ষেত্রে, বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা খুব দরকারি হয়ে পড়ে সেই সকল ক্ষেত্রে? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, যে প্রায় সময় আমাদের মনে হয় যে আমরা পরীক্ষা নিরীক্ষা কেন করছি, কখনো মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা আদৌ কি দরকার ছিল কিনা। আসলে যে কোনো শল্য চিকিৎসার ব্যাপারটা এরকম যে আমি নিশ্চিত না হয়ে কারো পেটে ছুরি চালাতে পারি না। অবশ্যই। তার মানে হচ্ছে যে আমাকে রোগটাকে অন্তত নিশ্চিত হতে হবে, অথবা নিশ্চিত হওয়ার কাছাকাছি চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছু না কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করার অবশ্যই প্রয়োজন আছে এবং করতে হবেও নিশ্চিত হওয়ার জন্য। যেমন ছোট ছোট কতগুলো উদাহরণ দিই, যেমন সে অ্যাপেন্ডিসাইটিস, যদি অ্যাপেন্ডিসাইটিস হয় আমরা ন্যূনতম তাকে একটা সিবিসি মানে রক্তের সাধারণ পরীক্ষাটা আমরা করতে পারি, সেখানে কিছু পরিবর্তন আসে। আবার একটা প্লেন এক্সরে কে ইউবি আমরা টেস্ট করি, দেখি যে ওই জায়গাতেই আমাদের একটা ইউরেটার বলে একটা নালী আছে, ওই নালীটাতে কোনো স্টোন আটকে গেছে কিনা। অথবা একই রকম ব্যথা যদি একটুপি প্রেগনেন্সি হয় তাহলে সেখানে একটা আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন পড়ে। তার মানে ন্যূনতম যদি কিছু টেস্টও আমার করা লাগে তাহলেও আমাকে এই জিনিসটা করে নিতে হয় যে একটা সিবিসি, একটা ইউরিনারি, একটা প্লেন এক্সরে কেউবি, মানে আমাদের এই টেস্টগুলো কিছু প্রয়োজন পড়ে। এটা ছাড়াও পেটের আল্ট্রাসোনোগ্রাফি আমাদেরকে অনেক তথ্য দেয়, পিত্তনালীতে, পিত্তথলিতে কোথাও পাথর হলে, প্যানক্রিয়াসে কোনো সমস্যা হলে, আর লিভারে কোনো সমস্যা থাকলে, অথবা তলপেটে কোনো সমস্যা হলে তারা আমাকে অত্যন্ত ইনফরমেশন তথ্য দেয়। সময় ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পেটের সাধারণ এক্সরে এবং ইভেন জরুরি প্রয়োজনে এমনকি
একটা সিটি স্ক্যান করার প্রয়োজন পড়তে পারে। তবে অবশ্যই সেটা অনুমান নির্ভর নয়, সেটা হচ্ছে প্রয়োজন নির্ভর। আমরা একটু অপারেশনের প্রসঙ্গে যদি আসি, যখন অপারেশন করতে হয় তখন আসলে আমরা অনেক সময় ভয় পাই বা অপারেশন না করে ডিলে করতে চাই, দেরি করতে চাই চিকিৎসক পরামর্শ দেওয়ার পরেও, এরকম অনেক সময় দেখা যেয়ে থাকে। আসলে সেক্ষেত্রে ক্ষতি কি হতে পারে বা কোন মুহূর্তে আসলে অপারেশন অবশ্যই জরুরি? হ্যাঁ, এটা আসলে সত্যি একটা সব সময়কার একটা ব্যাপার। আমি সার্জন হিসেবে আমাদেরকে এটা ফেস করতেই হয়। জি। কারণ একজন রোগী, ওনার কাছে তার রোগটা হচ্ছে যে অজানা একটা বিষয়। জি। কিন্তু লেখাপড়া জানা যিনি এই বিষয় নিয়ে কাজ করছেন, একজন সার্জন, অনেক বিষয় তার কাছে কিন্তু দিব্য দৃষ্টির মতো পরিষ্কার থাকে। কোন ক্ষেত্রে অপারেশন অবশ্যম্ভাবী? হ্যাঁ, কোন ক্ষেত্রে অবশ্যম্ভাবী হবে, কোন ক্ষেত্রে আমরা ধৈর্য ধরতে পারবো, কোন ক্ষেত্রে হয়তো অপারেশন লাগবেই না, কোন ক্ষেত্রে অপারেশন করা যাবেই না, এই বিষয়গুলো কিন্তু আসলে একজন সার্জন বিশ্লেষণ করে বলতে পারেন। তবে যখন একজন সার্জন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন বলেন যে এটা অপারেশন লাগবে, আসলে সেটা অপারেশন লাগবে। সেই ক্ষেত্রে আসলে দেরি করা ঠিক না। তো এই বিষয়ে আরেকটা জিনিসও বলি, যদিও আতঙ্ক থাকে, কিন্তু আমাদের হচ্ছে যে যদি সময় মতো চিকিৎসা না দেওয়া যায়, তার ফলাফল অনেক সময় মারাত্মক খারাপ হয়ে চলে আসে। জি। সেটা একদম এমন বিপদ হতে পারে যে তার জীবনহানির পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে আসলে যারা এই বিষয়ে জানেন তাদের সাথে পরামর্শ করা উচিত। জানেন কেন কথাটা বললাম, অনেক সময় হয় কি যে তার তীব্র ব্যথা হচ্ছে, হয়তো তার ডক্টর নন, চিকিৎসক নন, কিন্তু অন্য চিকিৎসার বাইরে কোনো মানুষ, তারা হয়তো তাকে পরামর্শ দিলেন, আমার তো পেট ব্যথা হচ্ছিল, আমি এই চিকিৎসা করেছিলাম, আমি এই ওষুধটা খেয়েছিলাম, আমি এই বনাজি খেলাম, আমি এটা করলাম, এটা আপনি করে দেখতে পারেন। আসলে সেখানে ভুলটা হয়ে যায়, কারণ সবার কিন্তু একই রকম রোগ থাকে না। ব্যথার ধরনটা একই মনে হলেও রোগটা আসলে আলাদা হতে পারে, রোগটা আসলে ভিন্ন। কাজেই চিকিৎসক অবশ্যই সততার সাথে যেটি সিদ্ধান্ত নেবেন সেটিকেই আমাদেরকে সম্মান করা উচিত এবং সেই অনুযায়ী আমাদের অপারেশনের দিকে যাওয়া উচিত, যে ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন রয়েছে। যেখানে প্রয়োজন নেই সেখানেও অবশ্যই জোর করে অপারেশন করবারও কিছু নেই। এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, বিশেষ করে কোন কোন ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হবে আমরা আবারও আলোচনা করব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় পেটে ব্যথায় শল্য চিকিৎসা। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। বিরতির পূর্বে আমরা এরকমভাবে আলোচনা করছিলাম যে কোন কোন ক্ষেত্রে পেট ব্যথা হলে সার্জারি বা শল্য চিকিৎসা প্রয়োজন হয়। আমি একটু এভাবে জানতে চাইব যে পেটে ব্যথা আছে বা তীব্র পেটে ব্যথা আছে কিন্তু শল্য চিকিৎসা বা সার্জারির প্রয়োজন হয় না, এরকম কন্ডিশনগুলো কোনগুলো? ধন্যবাদ। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে পেটে ব্যথা হলেই অপারেশন লাগবে ব্যাপারটা নয় আসলে তা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আমি আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের যে গ্যাস্ট্রিক যে সমস্যাগুলো বলি, যে আমাদের পাকস্থলীতে অনেক সময় আলসারেশন হয়ে যায় আমাদের খাদ্যাভ্যাসের কারণে বা নিয়ম নীতি মেনে চলা না করার কারণে, খাবারের প্রকারভেদের কারণে, জীবনযাপনের পদ্ধতির কারণে গ্যাস্ট্রিক আলসার যদি হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না। জিরোনাল আলসার হলে তার প্রয়োজন পড়ে না, তাদেরকে তীব্র পেটে ব্যথা হতে পারে। কিন্তু খুব বেশি জরুরি একটা জিনিস বলতেই হয়, অনেক সময় উপরে পেটে ব্যথা হয় যে কারণগুলোর ভিতরে, তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে ইনফিরিয়র এমআই। হার্ট অ্যাটাক করছে, উনি বুঝতে পারছেন না, কিন্তু ওটার প্রকার দিচ্ছে হচ্ছে পেটে ব্যথা। আচ্ছা, আমরা সাধারণত জানি যে বুকে ব্যথা হয়, চাপ হয়, হাতের দিকে বাম হাতের দিকে ব্যথাটা চলে যায়, আমরা সেটাই কমনলি জানি, কিন্তু সব হার্ট অ্যাটাক কিন্তু এইভাবে আসে না। একই রকম কমন সিমটম অনেক সময় পেটে ব্যথার লক্ষণ নিয়েই আসবে সে, তখন আপনি যদি বুঝতে দেরি হয়ে যায় তাহলে অনেক সময় অনেক বড় বিপদ চলে আসতে পারে। জি। শুধু তাই না, আমরা অনেক মানুষ, আমাদের দেশের মানুষ ডায়াবেটিস আক্রান্ত, এবং আমরা খুব গাফিলতিও করি অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে। ডায়াবেটিস যদি মারাত্মক আকার থাকে, অনিয়ন্ত্রিত থাকে, কখনো কখনো একটা মারাত্মক কমপ্লিকেশন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেই বিষয়টা যখন ঘটে তখন তার সে পেট ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। কোনো কিছুই বুঝতে পারছেন কিন্তু সে তীব্র পেট ব্যথা নিয়েই আমার ডাক্তার কাছে আসতে পারে। তখন দেখা যাবে আমরা অন্যান্য সমস্ত টেস্ট করেও আমরা তো কারণ খুঁজে পাচ্ছি না, আসলে তার ছিল সেখানে কিটোঅ্যাসিডোসিস। এটা একটা মারাত্মক মেডিকেল কন্ডিশন। ইমার্জেন্সি মেডিকেল চিকিৎসা না নিলে রোগীর বিপদ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যখন কারো অপারেশন প্রয়োজন হবে তখন আসলে তিনি কোথায় যাওয়া উচিত
চিকিৎসা প্রাপ্তির জন্য যখন অপারেশন প্রয়োজন হবে সাধারণ সব মানুষের ক্ষেত্রে আসলে কিভাবে তিনি চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছতে পারেন এই বিষয়টি একটু বলবেন। কতগুলো তথ্য আমাদের সাধারণ মানুষের সবসময় জানা দরকার। আমি যখন স্বাস্থ্যগত কোনো বিপদে পড়ব, যে কোনো ধরনের বিপদ, সেটা পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, চোখে অন্ধকার দেখা হোক, যাই হোক না কেন, আপনাদের পাশে 24টা ঘন্টা কিন্তু চিকিৎসক আছেন। জি, আপনি মানে হতভম্ব না হয়ে, কিংকর্তব্য বিমূঢ় না হয়ে আপনি নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতালে আপনি যাবেন, সেখানে আপনি একজন মেডিকেল গ্র্যাজুয়েটকে সবসময় পাবেন। জি, আপনি তার সাহায্য নিতেই পারবেন। শল্য চিকিৎসার পূর্বেই আপনি একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে, সেটা যে লেভেলে হোক, প্রাইমারি হোক, সেটা সেকেন্ডারি লেভেলে, দ্যাট মিনস আপনার জেলা সদর হাসপাতালগুলোতে অথবা বড় বিভাগীয় শহরের বিভাগীয় হাসপাতালগুলোতে আপনি কিন্তু সাহায্য পেতে পারেন। মেডিকেল কলেজ হাসপাতাল তো আছেই। ইমার্জেন্সি 24 ঘন্টাই খোলা থাকে। আপনাদের যে কোনো বিপদে আপনি দ্রুততম সময়ে সেই চিকিৎসকের পরামর্শ আপনি নেবেন। উনি আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সহ কোথায় আপনার কী করতে হবে সেভাবে সাজেশন করবেন। যার সম্ভাবনা থাকবে যে অত্যন্ত জরুরি বিপজ্জনক পরিস্থিতি আছে, তার জরুরি অপারেশনের প্রয়োজন হবে, জরুরি অপারেশনের প্রয়োজনে তৎক্ষণাৎ আপনাকে হাসপাতালে ভর্তি করে নেবে। এবং বাংলাদেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে, প্রায় সদর হাসপাতালেই জরুরি চিকিৎসাগুলো হয়েই যায়। এটার জন্যে কারো মানে হাত পা ধরতে হয় না, কারো অনুমোদনের প্রয়োজন পড়বে না, কারো পরামর্শের প্রয়োজন পড়বে না। আমরা হাসপাতালে পৌঁছবো ইনশাল্লাহ। আমরা এই চিকিৎসাগুলো অবশ্যই সময় মতো নেব। যে বিষয়টি জানতে চাইছি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা পেটে ব্যথার কমপ্লেন শুনি। আমরা এতক্ষণ আলোচনা করেছি সকলের ক্ষেত্রেই, বাট শিশুদের ক্ষেত্রে পেটে ব্যথার কমপ্লেনটি আমরা অনেক সময় শুনি। শিশুদের পেট ব্যথা সম্পর্কে বা কোন সময় আসলে সতর্ক হতে হবে সেই বিষয়টি একটু আমাদের গার্জিয়ানদের জন্য বলে দেবেন বা অভিভাবকদের জন্য বলে দেবেন। শিশুরাও একটা বড় শিশু, আসলে শিশুরাও শিশু নয়, তারাও বড় শিশু, তবে তাদের জগৎটা আর একটু ভিন্ন। ওদের রোগ ব্যাধিটা একটু ভিন্ন রূপে আসে, ওদের কিছু রোগের লক্ষণ একটু ভিন্ন রকমের আসে। দেখা যায় যেমন আমি অ্যাপেন্ডিসাইটিসের কথাই বললাম, একটা শিশুও কিন্তু অ্যাপেন্ডিসাইটিসে ভুগতে পারে। জি, তো দেখা যাবে যে তার ক্ষেত্রে সে প্রকাশ পাবে হচ্ছে সে খাওয়া বন্ধ করে দেবে, নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো সে তার প্রথম ব্যথার কথা সে বলতে পারছে না। এই জন্যে দেখা যাবে যে ওরা এটা যেমন হতে পারে, আবার বাচ্চারা অনেক সময় ঠিকমতো বাথরুম করে না, টয়লেট ট্রেনিং যাদের ঠিকমতো হয় না, ঠিকমতো বাথরুম করে না, বাথরুম না করলেও তাদের অনেক সময় পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া নন স্পেসিফিক লিম্ফেডেনাইটিস, প্রস্রাবের ইনফেকশন, তারপরে ওদের ক্ষেত্রেও নাড়ি প্যাচ লেগে যাওয়া, জন্মগত ত্রুটির কারণে নাড়ি প্যাচ লেগে থাকে, সেটাও আটকে যেতে পারে। আবার ইন্টারসাসেপশন বলে একটা ব্যাপার আছে, নাড়ির ভিতর নাড়ি ঢুকে যাওয়া। তো এরকম নানাবিধ কারণে আসলে ওদেরও পেটে ব্যথা হতে পারে। তবে সবচেয়ে কমন যেটা হয় বাচ্চাদের, বিভিন্ন বয়সের বাচ্চা আছে, তো সবচেয়ে কমন যেটা হয় সেটা আসলে ওরা খুব ছোট বাচ্চারা পেটে দেখা যায় খাবার খেয়েছে, সাথে বাতাস খেয়ে ফেলছে বেশি, তখন দেখা যায় উপরে পেটে তারা ব্যথা করে, খুব তারা পেট মোচড়াইতে থাকে বা ইয়ে করতে থাকে। আসলে সব ক্ষেত্রে অপারেশন লাগবেও না। আবার বাচ্চাদের খাবার খেতে মা এবং সবার আগে বুঝতে পারেন যে বাচ্চা কষ্ট হচ্ছে, তবে যখন সন্দেহ হবে, মনে হচ্ছে যে বাচ্চাটা আমার স্বাভাবিক না, এটা অস্বাভাবিক মনে হচ্ছে, দ্রুত সময় চিকিৎসার পরামর্শ নিতে হবে। আপনি উল্লেখ করেছেন যে শিশুদের ক্ষেত্রেও এই রোগগুলো হতে পারে বা অন্যান্য কিছু রোগের কারণেও পেট ব্যথা হতে পারে, তবে লক্ষণ কিছুটা ভিন্নতর হতে পারে বা ভিন্নভাবে শিশুরা প্রকাশ করতে পারে। সেটি আমাদের অভিভাবকদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু খুব সন্নিকটেই আমাদের পবিত্র রমজান মাস আসছে, সে কারণে এই প্রসঙ্গটি তুলতে চাই যে আমরা জানি রমজানের সময় অনেকেরই পেটে ব্যথা বা গ্যাসের ব্যথা বা বিভিন্নভাবে অ্যাবডোমিনাল ডিসকমফোর্টে তারা ভুগতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন এবং সময়োপযোগী আমি মনে করি। জি, সামনে আসন্ন রমজান, আশা করি আমরা সবাই রমজানটা সুন্দরভাবে পালন করতে পারবো। তো রমজানে একটা ঘটনা ঘটে আসলে, সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিনকার অভ্যাস, খাবারের সময়ের অভ্যাসটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। জি, আবার আমাদের এই অঞ্চলের বৈশিষ্ট্য অনুসারে খাবারের তালিকা আমরা যদি করি, তাতে দেখা যায় কি যে অন্য সারা বছরের তুলনায় এই সময় আবার খাবারের ভিতরে তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার আমরা খাইতে বেশি শুরু করি। তার মানে একটা বড় একটা হঠাৎ করে একটা পরিবর্তন আসে। তো এই পরিবর্তনটার কারণে আমাদের শরীরের যে বিপাক প্রক্রিয়াটা নিয়ম থাকে যে কোন সময় পাচক রসটা আমি তাকে হজম করবো, যেটাতে অভ্যস্ত ছিল যে সকালে দুপুরে রাতে খেয়ে, ওইটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়াতে পাচক রস সময় মতো উপযোগী থাকে না। তখন আমাদের হয় কি যে এই সময় গ্যাসের সমস্যাটা বেশি বেড়ে যায়। তার মনে হয় যেন পেটটা ফেপে যাচ্ছে, অল্প খেলে পেটটা ভরে যাচ্ছে, এবং তখন দুর্বল লাগা, তো তখন পেট ব্যথা হওয়া, দুই পাশে ব্যথা হওয়া, এই সমস্যাগুলো তখন বেশি সমস্যা হয়।
আবার আমাদের খাদ্য তালিকায় আমরা স্বাস্থ্যকর খাদ্য তালিকা যদি আমরা ঠিক করে নিতে না পারি, আমরা যদি এই সময় সবজি ফলমূল বেশি না খাই, পানি যদি আমরা কম খাই, শুধু ভাজা পোড়ার প্রতি মনোযোগ থেকে চটকদার যে খাবারগুলো সেগুলো যদি আমরা খেতে থাকি, তাহলে দেখা যায় কি আমরা নানাবিধ পেটে ব্যথা পেটে পীড়ায় ভুগতে থাকি। তো আমরা সেগুলো পরিহার করে আমরা চেষ্টা করতে হবে যে জটিল কার্বোহাইড্রেট খাওয়া, ভাত খাওয়া, রুটি খাওয়া, মাছ খাওয়া, মাছের তরকারি খাওয়া, মুরগি খাওয়া, ফলমূল খাওয়া, এইগুলো যদি আমরা খেতে পারি সুস্থভাবে, তাহলে এই জটিলতাগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। পেট ব্যথায় এবং রমজান মাসে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি, বিশেষ করে খাদ্যাভ্যাসের মাধ্যমে, সেটি আপনি উল্লেখ করেছেন। একটি বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যখন অপারেশন প্রয়োজন হয়, আমরা জানি যে দুইভাবে অপারেশন আপনারা করে থাকেন, পেট কেটে এবং পেট না কেটে অথবা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ফুটো করে, যেটি আপনারা উল্লেখ করে থাকেন। এবং ইদানিং ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অনেকগুলো অপারেশনই আপনারা করছেন। সেই কোন কোন অপারেশন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায় বা এর সুবিধা কি, এই সম্পর্কে একটু জানাবেন। একটা সময় ছিল যে কোনো ছোটো অপারেশনের জন্য বড় করে কাটতে হতো, যেমন সে নাড়িতে ফুটা হোক, তারপরে আমাদের পিত্তথলির পাথরের রোগ হোক, অ্যাপেন্ডিসেক্টমি হোক, অথবা অন্য যে কোনো আরও বড় বড় অপারেশন যদি আছে, সেই সবগুলো ক্ষেত্রে দেখা যেত আমরা একদম পেটের একদম উপর ভাগ থেকে শুরু করে নিচ বড় করে কেটে করতে হতো। জি, তো প্রায় অপারেশন সেই জন্য করতে হতো। তাতে অনেক কমপ্লিকেশন হতো, রোগীর অনেক ভোগান্তি হতো, অনেক কষ্ট পেত, অনেক জটিলতা ছিল। এখন আসলে সেই যুগটা পার হয়ে গেছে। এখনকার যুগ হচ্ছে না কেটে অপারেশন। ঠিক না কেটে বলা যাবে না, বলা যাবে যে মিনিমালি ইনভেসিভ, ছোট ছোট কতগুলো ফুটা করে ওখানে আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা কিন্তু প্রায় অপারেশন করতে পারছি। আপনি যদি অ্যাপেন্ডিক্সের কথাই বলি, সেই ল্যাপারোস্কোপিতে অপারেশন করে সেই ছোট ছোট 2-3টা ফুটা থাকলেও সে দেখা যাবে না, মনে হচ্ছে যে এইভাবে কদিন পর বোঝাও যাবে না তার কোনো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনটিও ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যাচ্ছে এবং করা হচ্ছে। এছাড়া অলমোস্ট সব অপারেশন করা যাচ্ছে। ইভেন আমরা এখন ক্যান্সারের যে অপারেশনগুলো হচ্ছে, সেই ক্যান্সার অপারেশনগুলো আপনার রাইট হেমিকোলেক্টমি বলি, ডান পাশের ক্যান্সার, বাম পাশের কোরোনারি ক্যান্সার, রেকটাল ক্যান্সার, সবই এখন ল্যাপারোস্কোপি করা যাচ্ছে। ইভেন অনেক বড় একটা অপারেশন আমরা বলি, যেমন প্যানক্রিজের যে ক্যান্সার, সেই ক্যান্সারও এখন যে হুইপলস অপারেশন, খুব বড় একটা অপারেশন, সেই হুইপলস অপারেশনও এখন ল্যাপারোস্কোপিতে বাংলাদেশে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্য দেবার জন্য এবং দর্শকদেরকে সমৃদ্ধ করবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আরটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আলোচনার মাধ্যমে আমার বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষের কিছু উপকার হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানতে পেরেছি তীব্র পেট ব্যথায় অথবা মাঝারি ধরনের পেট ব্যথায় অথবা মৃদু পেট ব্যথায় আমাদের চিকিৎসার ধরন কীরকম হবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের অপারেশন প্রয়োজন হবে অথবা কিভাবে আমরা চিকিৎসা গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।